ব্যাংকে স্ক্রুটিনি করা হয়, আপনার ক্যাশ ফ্লো অ্যানালাইসিস, আপনার ইনকাম স্ট্রিম, তারপর পার্সোনাল গ্যারেন্টি, তারপর কোলাটারাল, ধরনের বিভিন্ন ধরনের জিনিসপত্র নেওয়া হয়। কিন্তু আমরা মার্জিন লোনটা তো এখানে আচ্ছা, আরেকটা ডিফারেন্স হলো যে ব্যাংকে যখন লোন নিচ্ছে, লোনটা নিয়ে কিন্তু সে তার নিজের পকেটে এটা ক্যাশটা চলে যাচ্ছে, তারপরে সেই ক্যাশটা সে খরচ করছে। আর এখানে কিন্তু লোনটা নিয়ে শেয়ার কিনছে এবং সেই শেয়ারটা হাউসে থাকছে এবং সেই শেয়ারটা বিক্রি করার অধিকার কিন্তু সে হাউসে থাকছে। যার ফলে এই দুটো লোনের আসলে একটা বেসিক তারতম্য আছে, একটা ডিফারেন্স আছে। তো এই জন্য আমরা মনে করছি যে সিআরবি রিপোর্টিংটা এই মুহূর্তে আমাদের জন্য অতটা অ্যাপ্লিকেবল হবে না। সো ইন প্রিন্সিপাল আমরা অ্যাগ্রিড না যে এটা সিআরবি রিপোর্টিংটা করার দরকার আছে হবে না। আরেকটা হলো যে রেগুলেটরি এজেন্সি এটা ক্যাপিটাল মার্কেটকে বা ইয়েকে দিবে বলে মনে হয় না। মানে আপনার যে হাউসগুলো আছে, ব্রোকারেজ হাউসগুলো আছে, তাদেরকে দিবে। কারণ এটা একটা ধরেন ইনস্টিটিউশনাল একটা স্ট্রেন্থিং একটা ফ্রেমওয়ার্কেরও দরকার আছে। সিআইবি রিপোর্টে আপনি একটা ব্রোকারেজ হাউস তার অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার নাই, সে যদি এখন রিপোর্টে ঢুকতে যায়, এগুলো মুশকিল, এগুলো হয়তো পাওয়া সম্ভব না। সুতরাং ওটা ব্যাংক, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ওদের মধ্যেই আছে, ওখানেই থাকবে। আমার মনে হয় না এটা বাড়বে, যেহেতু বাড়বে না সেই ক্ষেত্রে আমরা রিকমেন্ডেশন করার কোনো অর্থ নাই। থ্যাংক ইউ। প্রশ্নটা হচ্ছে যে আপনারা যে কাজটা হয়েছিল সেটা হচ্ছে যে মেজর রিফর্ম করা, যে বিগত দিনগুলোতে যে সমস্ত অনিয়ম বা দুর্নীতি হয়েছে, মার্কেটে যে ডেভেলপমেন্ট হয়নি, সেগুলো থেকে বের করে আসার জন্য আপনারা যে তিনটা বিষয় নিয়ে কাজ করেছেন, মার্জিন রুলস, মিউচুয়াল ফান্ড এবং আইপিও, এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের যারা মার্কেটে যারা আছেন এবং আপনারা হয়তো সেটা দেখে থাকবেন, আইনের কোনো সমস্যা ছিল না, এগুলো কোনো প্রবলেম ছিল না। প্রবলেমটা আমাদের মেজর ছিল হচ্ছে যে আমাদের এখানে গভর্নেন্স ছিল না। গভর্নেন্স ছিল না কোথা থেকে? যে ব্যক্তিটা বসে আছে, দায়িত্বশীল যে পদে যিনি আছেন, তিনি তার ওই যোগ্যতা ছিল না। হয়তোবা এক হতে পারে তিনি অসৎ ছিলেন, অথবা তিনি অসৎ এবং অযোগ্য দুটোই ছিল। এই প্রবলেমগুলো থেকে কিন্তু আমরা এখনো বেরোতে পারিনি। আজকে 8 মাস হয়ে গেছে, একটা সরকার যেটি আমরা পরিবর্তনের কথা, যে আজকে রাজনৈতিক কোনো দল নাই যাদের থেকে প্রেশার আসবে, কিন্তু আগামী হয়তো 8 মাস বা 10 মাস পরে একটা ইলেকশন আসবে, একটা গভর্নমেন্ট আসবে। আমরা এখনো জানি না সেই রিফর্মগুলো, আপনারা তো সেটা দিতে পারেননি। আপনাদের এখানে 17টা টার্মস দিয়েছিল, কন্ডিশন দিয়ে, মানে টার্মস দিয়েছিল যে এই বিষয়গুলোতে আপনারা কাজ করেন। আপনারা 7 মাসে এখন পর্যন্ত 3টা দিলেন। যেখানে হচ্ছে যে সমস্যাটা রয়ে গেছে, যে সমস্যার কারণে মার্কেট এখন সাফার করতেছে, যে সমস্যাটা কমিশনে ছিল, আমরা দেখেছি প্রবলেমটা মূল ছিল কমিশনে। এখনো মার্কেটের কোন স্টেক হোল্ডার এই কমিশনের উপর আস্থা রাখে না। আপনারা কেন সেই জায়গাটায় হাত না দিয়ে কেন এইগুলোকে আগে গেলেন? আপনি এই ধরনের সমস্যা সবগুলো দিয়ে দেন, ওই একটা ছাড়া বাকিগুলো দিলে যারা এটা ইমপ্লিমেন্ট করবে তারা যদি ঠিক না থাকে, তাহলে সেই এই রিফর্ম দিয়ে আমাদের কি কাজে লাগবে? এই কথাগুলো আসে, সেটা যদি একটু আপনি একটু অ্যাড্রেস করেন। ধন্যবাদ আমার ভাই। এখানে কারণ আপনি জানেন যে এটা শুধুমাত্র বিসেক অফিস না, সরকারি প্রত্যেকটা অফিসেই কিন্তু আগের যে সরকারের যে যারা ছিলেন তাদের সাথে নতুন যারা এসছে তার মধ্যে যে কনফ্লিক্ট হচ্ছে না, বিষয়টা তা না। এটা প্রত্যেকটা অর্গানাইজেশনে। কারণ আপনি যদি মানে সচিবালয় থেকে শুরু করে যে কোনো জায়গায় যান, ঘুরে ফিরে একই ধরনের চিত্র পাবেন। তো আমরা যখনই কাজটা শুরু করেছি তখন চিন্তা করলাম যে মেজর রিফর্মে যদি আমরা হাত দিই, এখানটায় আপনার যে পয়েন্টটা বলেন ভেরি ভ্যালিড, এটাতে হাত দিলে আমরা যে কাজটা প্ল্যান করছিলাম যেভাবে আগাবো, এই যে 3টা আউটপুট আনতে হয়তো আমরা পারতাম না। এটা আমাদের একটা ধারণা ছিল যে ফার্স্টে স্ট্রাকচারাল চেঞ্জে যে যাদেরকে নিয়ে আমরা কাজ করব, তাদেরকে নিয়ে যদি আমরা বলি যে আগে এসে যে আপনার এখানে দরকার নাই বা দরকার আছে বা যাই কিছু, ওই জায়গাটায় প্রথমে হাত দিলে আমরা ভেতর থেকে যে কাজগুলো পুরো একটা চেঞ্জ আনতে চাচ্ছিলাম, সেই জায়গাগুলোতে আমরা তখনই একটা ধারণা করেছি এক ধরনের একটা বাধার সম্মুখীন আমরা হতে পারি। কারণ আপনাদের যদি একটা সিম্পল এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে ধরেন আমরা যেমন হিউম্যান রিসোর্স নিয়ে এখন আমরা কাজ করছি, তাদের অর্গানোগ্রাম বিভিন্ন ইস্যু নিয়ে। তো দেখা গেলো কাজটা যেগুলো রেডি জিনিস, সেটা চাওয়ার পরেও তারা মোটামুটি বেশ ভালো একটা সময় নিচ্ছে যে এই লোক এখানে দায়িত্বে নেয়, ওই লোক ওখানে দায়িত্ব। আমরা কিন্তু খুব সিম্পলি যে জিনিসটা চেয়েছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পাশ করে বাংলাদেশ ব্যাংকের এডি হওয়ার জন্য ব্যস্ত থাকে, ওটা একটা রেগুলেটরি বডি। তাহলে এদিকে বিসেকও তো একটা রেগুলেটরি বডি, এইখানে কেন আসার জন্য এত টাকা নয়? ক্যারিয়ার প্ল্যানটার মধ্যে কোথায় কি আছে, জব রোলে কি আছে, জব ডেসক্রিপশনে কি আছে? আমরা এগুলা বিভিন্ন এক্সপার্ট যারা এইচআর সলিউশন নিয়ে কাজ করে, হেড হান্টিং নিয়ে কাজ করে, এবং এখানেও একাডেমিক সহ একটা ফোকাস গ্রুপ চিন্তা করে, যারা এটাতে খুবই এক্সপার্ট। আমরা শুধু চেয়েছি এক্সিস্টিং অবস্থাটা কি আছে, সেই অবস্থাটাকে আমরা অ্যাসেস করে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে যেতে গেলে, এটাকে একটা ভালো ক্যারিয়ার পাথ দিতে গেলে আমাদের কোন কোন লেয়ারে কি কি কাজ করতে হবে,
এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতে যে দেখা গেছে যে যে চিঠিটা হয়তো আগে আমরা এক সপ্তাহে পেতাম, এই চিঠি এক মাস হয়ে গেছে সেটা পাচ্ছি না। মানে জাস্ট একটা এক্সাম্পলের জন্য বললাম যে আমরা মেজর রিফর্মের যে জায়গাগুলোতে আমরা হাত দেবো বলছেন, প্রত্যেকটা রিফর্মের মধ্যে তখন দেখা যেত এই কাজগুলো যে আউটপুট দেওয়া বললেন, প্রত্যেকটা আউটপুটে কিন্তু আমাদের অনেকের সাথে কথা বলে আসতেছে। প্রত্যেকটা কাজ কিন্তু আমরা নিজেরা এই জিনিসগুলো জানতাম, আপনি বলতে পারেন এগুলো তো আমরা আগেই জানতাম, এত সময় নষ্ট করা তো কিছু না, কারণ প্রত্যেকের এন্ডোর্সমেন্ট নিয়েই কিন্তু আমরা আসছি। প্রত্যেকের এন্ডোর্সমেন্ট নিতে যেই কিন্তু আপনাকে এতগুলো সেশন দিতে হয়েছে, এতজনের সাথে বসতে হচ্ছে, এতজনের কথা বলতে হয়েছে। তাহলে আমরা যদি এখন একটা প্রেস ক্লাব কোনো কিছু ইম্পোজ করে দিই, সেটা তো তাদের দিক থেকে গ্রহণ করতে হবে। তো সেই জন্য আমরা মোটামুটি মনে করছিলাম যেগুলো বাজারের জন্য খুবই জরুরি সেগুলোকে আমরা প্রথমে অ্যাড্রেস করেছি। এখন আমরা যেগুলোতে হাত দিচ্ছি, এখন এই ধরনের বিষয়গুলো সামনে আপনারা আরো অনেকগুলো বিষয় আপনারা আরো দেখবেন, নট অনলি রিফর্ম, গভর্নেন্স রিলেটেড আরো অনেকগুলো ইস্যু আছে। যেমন আমাদের চিন্তার মধ্যে আছে যে একটা কোম্পানি যদি কোনো কারণে ডিগ্রেড হয়ে যায়, জেড ক্যাটাগরিতে চলে যায়, যেটা আমি গতকালকে বলেছি যে জেড ক্যাটাগরিতে চলে গেলে তো ক্ষতিগ্রস্ত হয় বিনিয়োগকারী। যদি এরকম হয় যে আমি ডিসবার্স করতে পারি নাই, দায়িত্ব তো বোর্ডের, এটা তো বিনিয়োগকারীর দোষ না, তাহলে দোষ তো বোর্ডের। বোর্ডকে কিভাবে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যায়, এগুলো যখন আমরা গভর্নেন্স ইউনিট নিয়ে কাজ করব, যে কোনো কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, সে এজেএমএ অ্যাপ্রুভাল করেছে, সে দিয়ে দিবে, কিন্তু আমাদেরকে আবার জানালেন এখন নতুন যে আইন হয়েছে আগেই টাকাটা জমা দিয়ে দিতে হবে। সো এই যে প্রবলেমগুলো আগে ছিল, সেই প্রবলেমগুলো আর আসছে না। তাহলে আমরা কিন্তু যে বাজারের সুশাসন, বিনিয়োগকারীর প্রোটেকশন, বিনিয়োগকারীদেরকে একটা ভালো অবস্থায় নেওয়া, সেগুলো কিন্তু আমাদের প্রাইম ফোকাস মাথার মধ্যে। এখন যারা এই স্ট্রাকচারে কাজ করছে, তাদের ভেতরে যেই কাজ করছে, তাদের মধ্যে গ্রুপিং নিয়ে আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছেন, এগুলো সবাই আমরা কম বেশি জানি। যেভাবেই হোক যাই হোক, এই নিউজগুলো কিন্তু ইন ডিটেইল এসছে, আপনারা কিন্তু আমাদের চেয়ে আরো বেশি ভালো জানেন। তো সেই জায়গাগুলোতে আমরা যদি মানে কাজ করি, সেক্ষেত্রে হয়তো আমাদের কাজের যে এখনকার যতটুকু আউটপুট, সেটা হয়তো আপনারা দেখতেন না, তখন আপনারা আমাদেরকে বলতেন যে 8 মাস হয়ে গেল, 7 মাস হয়ে গেল, কিছুই তো করলেন না। ধন্যবাদ। কোশ্চেন আসছে 8 মাসে তারা কিছু করতে চায় না, বাট এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, সেটা হলো যে আগের কমিশন বা আমাদের ক্যাপিটাল মার্কেটে প্রচন্ডভাবে ইন্টারফারেন্স হতো, যে ইন্টারফারেন্সটা আসলে কাম্য না। এটা বিসেক থেকে হতো এবং গভর্নমেন্ট লেভেল থেকে হতো, অন্য আপনার কর্নার থেকেও আসতো। এই ইন্টারফারেন্সটা এখন বন্ধ হয়ে গেছে। এখন বন্ধ হওয়াতে কিছুটা গভর্নেন্স এখানে আসছে। এখন প্রশ্ন আসছে যে বিসেকের মধ্যে ইন্টারনাল কিছু সমস্যা আছে, এবং এটা প্রথমে যখন আমাদের টাস্ক ফোর্সকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, আমরা এইগুলো তখন জানতাম না। পরবর্তীতে এগুলো আস্তে আস্তে আনার্থ হয়েছে। আনার্থ হয়ে আপনারা জানেন যে বিসেকের মধ্যে স্ট্রাকচারালি কিছু চেঞ্জ হয়েছে, কিছু লোক এর মধ্যে সমস্যা আছে। এই সমস্যাগুলো নিয়ে একে চলতে হবে। এখন তো সে রাতারাতি তো আর আপনার রিক্রুটমেন্ট করে এক্সপার্ট নিয়ে সে কাজ করতে পারবে না, এইগুলো করতে সময় লাগবে। এখন আমরা প্রথমে ওইটা ধরি, আমরা ওই রিস্ট্রাকচারিং এ বা রিফর্মসে যাই না, এই জন্য যে ওইটা করতে গেলে আমরা মার্কেট সেন্সিটিভ যে ইস্যুগুলো, সেগুলো আমরা ধরতে পারবো। আগে আমরা মার্কেট সেন্সিটিভ ইস্যুগুলোকে আইডেন্টিফাই করেছি, সেগুলোকে অ্যাড্রেস করছি, অ্যান্ড দ্যাট ইজ এ লং প্রসেস। যে বিসেককে রিস্ট্রাকচারিং করা, রিফর্মস করা, ইটস এ লং প্রসেস, স্টার্টিং ফ্রম দি বোর্ড থেকে আরম্ভ করে আপনার কমিশন থেকে আরম্ভ করে তার ম্যান পাওয়ার, তার ডিপার্টমেন্ট, তার সবকিছু। এখন মনে করেন বিসেকটা এখন চলতেছে ঠিক এরকম, মানে এরকম ভাবে চলতেছে। অ্যাকচুয়ালি একটা অর্গানাইজেশন চলা উচিত পিরামিডের মতো। সে পিরামিডের মতো লোক না হয়ে আপনার নিচে প্রচুর লোক আছে কিন্তু উপরে লোক নাই। দেশের মাঝখানে আমরা যেটা লক্ষ্য করতেছি বিসেকের, যে মাঝখানে যারা রিয়েলি কাজ করবে, যে ডাইরেক্টর লেভেল, ডেপুটি এই লেভেলের লোক খুবই কম। লোক আছে নিচের লেভেল অফিসার, তারা কিন্তু ডিসিশন দিতে পারছে না, তারা নোট লিখতে পারে, ফাইল নিয়ে দৌড়তে পারে, কিন্তু আর উপরের লেভেলে আছে একটা করতে। এখন এই যে অর্গানাইজেশন স্ট্রাকচারটা, অর্গানোগ্রামটা যেটা হয়েছে, এটা আসলে ডিজায়ারেবল না। এটাও বিশেষ চেষ্টা করতেছে এটা কিভাবে, কিন্তু আপনি তো জানেন যে গভর্নমেন্টের প্রসেসে কোনো রিক্রুটমেন্ট এত তাড়াতাড়ি করা যায় না, এটার জন্য অনেক নোট দিতে হয়, অনেক কিছু করতে, সেটা ওনারা হয়তো করতেছেন। তবে একটা জিনিস আমি আবারও রিপিট করি, সেটা হচ্ছে যে গভর্নেন্সটা এখানে ফিরে আনার চেষ্টা করতেছে বর্তমান কমিশন, আমরাও সেটার দিকে লক্ষ্য রাখতেছি। সেকেন্ডলি ইন্টারফারেন্স, মার্কেট ইন্টারফারেন্স যাতে না হয়। অনেকে বলতেছে না একটু ছাড় দেন না, একটু ছেড়ে দেন না, হচ্ছে নো, ল ইজ ল, এইটার বাইরে আমরা যেতে পারবো না। এই জিনিসটাকে গভর্নেন্সটা যখন, যেটা আমাদের আলামিন সাহেব বললেন, প্রফেসর আলামিন, যে গভর্নেন্সটাকে যদি এস্টাবলিশ করা যায়, তাহলে আপনি সবকিছুকে আপনি আস্তে আস্তে ঠিক করতে পারবেন। দ্যাটস দ্য পয়েন্ট। এবং এটা হবে, ইটস এ ম্যাটার অফ টাইম।